সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে, তিনি তখন তার সরকারের জন্য তিনটি প্রধান লক্ষ্য স্থির করেন: রাষ্ট্রের সংস্কার, জুলাই হত্যার বিচার ও নির্বাচন। সবাই এটিকে ইউনূস ম্যাজিক আখ্যা দেয়। কিন্তু ১.৫ বছর পর এই সরকার যখন বিদায়ের পথে, তখন দেখা যাচ্ছে সংস্কারের কিছুই হয়নি। বিচার যাও একটু হয়েছে, তাও ত্রুটিপূর্ণ, যা নিয়ে দেশ বিদেশে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর নির্বাচন, সেটি যে কি হবে আল্লাহই জানে। তবে আর যাই হোক, এটি যে ইতিহাস সেরা নির্বাচন হবে না, সেটি এখন স্পষ্ট। নিজেদের লক্ষ্য অর্জনে আগ্রহ না থাকলেও অন্য তিনটি বিষয়ে ইউনূস সরকার দারুণ আগ্রহ দেখিয়েছে, যার প্রথমটি হচ্ছে সামরিক সরঞ্জাম ক্রয়। সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ইউনূস সরকার কতটা আগ্রহ দেখিয়েছে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে মাত্র ১.৫ বছরে সরকার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে উদ্যোগ নেয়। এই যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২৭,০৬০ কোটি টাকা। এর বাইরে সরকার ড্রোন নির্মাণে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সাথে এক চুক্তি করেছে, যার জন্য ব্যয় হবে ৬০৮ কোটি টাকা। এরপর সরকার পাকিস্তান থেকে ১২টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এর জন্য খরচ হবে ৮,৮৫৬ কোটি টাকা। এখানেই শেষ না, এর বাইরে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি 10টি ইউরোফাইটার টাইফুন কিনছে সরকার। আর এর জন্য সরকারের কত খরচ হচ্ছে তা উল্লেখ না করলেও বর্তমানে এক একটি ইউরোফাইটার টাইফুনের দাম ১৮০০ কোটি টাকা। ইউরোপ ছাড়াও সরকার তুরস্কের তৈরি T-129 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের 6টি অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায়। বর্তমানে এই হেলিকপ্টারের এক একটির মূল্য ৬১৫ কোটি টাকা। এছাড়াও নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্কের সাথে একটি চুক্তি করছে সরকার, যার জন্য খরচ হবে ৬৫০ কোটি টাকা। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কেনার জন্য ২০২৫ সালে আলোচনা শুরু করে সরকার। এই সাবমেরিনের এক একটির মূল্য ১২,৩১৪ কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্মিত 4টি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার কেনার আলোচনা হচ্ছে, যার এক একটির বাজার মূল্য ২৪৬ কোটি টাকা। এর বাইরে আমেরিকা থেকে 2টি ফিক্সড উইং এয়ারক্রাফটও কিনছে সরকার, যার এক একটির মূল্য ১,২৩১ কোটি টাকা। সব মিলিয়ে মাত্র ১.৫ বছরে ইউনূস সরকার ১,০০,০০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে বা করতে যাচ্ছে। এর বাইরে আসা যাক দ্বিতীয় আগ্রহের বিষয়ে, আর সেটি হচ্ছে আমেরিকাকে খুশি করা। ইউনূস সরকার আমেরিকাকে খুশি করতে চায়, আর এর প্রবণতা ছিল চোখে পড়ার মতো। ইউনূস সরকার কতটা উদ্গ্রীব ছিল আমেরিকান সরকারকে খুশি করতে, তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে গোপন চুক্তির জন্য শেখ হাসিনাকে কটাক্ষ করে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার নিজেই গোপন চুক্তি করেছে আমেরিকার সাথে। সেই চুক্তির অধীনে প্রয়োজন না থাকা সত্ত্বেও আমেরিকা থেকে 14টি নতুন বোয়িং কিনছে সরকার, যার জন্য খরচ হবে ২৯,৯৬০ কোটি টাকা। শুধু তাই না, এই কেনাকাটায় যাতে কেউ বাধা দিতে না পারে, তার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। এর বাইরে বাজার মূল্য থেকেও অধিক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ টন গম কেনার চুক্তি করেছে সরকার, যার 2টি চালান ইতিমধ্যে বাংলাদেশে এসেও গেছে। এর বাইরে আমেরিকা থেকে 2 কার্গো LNG গ্যাস কিনছে সরকার, যার জন্য খরচ হবে ১,৩৫৫ কোটি টাকা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানির সাথে তরলকৃত গ্যাস কেনার চুক্তি করেছে সরকার, যার জন্য খরচ হবে ১,০০,০০০ কোটি টাকা। এখানেই শেষ না, আরও শুনুন বাংলাদেশের সংস্কারের নামে কি হচ্ছে তার খুঁটিনাটি জানাতে সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ নিজে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে রিপোর্ট দিয়ে এসেছেন। আরও শুনতে চান? শুনুন। সাম্প্রতিক সময়ে আমেরিকার রাষ্ট্রদূত দেখা করেছে প্রধান বিচারপতির সাথে। এটি শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, কারণ অন্য কোনো দেশের বিচারপতি কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করে না। এরপর আসা যাক তৃতীয় আগ্রহের বিষয়ে, আর সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে ইউনূস সরকার কতটা মরিয়া ছিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে যখন অনেকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার বিরোধিতা করে তখন ইউনূস নিজে হুঙ্কার দিয়ে বলেছে কেউ যদি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার বিরোধিতা করে তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। আর তার এই কথা যে শুধু কথার কথা ছিল না, তার প্রমাণ চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি করতে সরকার সময় নিয়েছে মাত্র 13 দিন। এটিও একটি বিশ্ব রেকর্ড। অন্য কোনো দেশ আজ পর্যন্ত তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কখনো 13 দিনের মাথায় বিদেশিদের হাতে তুলে দেয়নি। এ থেকেই বুঝতে পারবেন বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে সরকার কতটা মরিয়া ছিল। আরও দুঃখের বিষয় কি জানেন, সরকার এগুলো তখন করছে যখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সরকার ঋণ নিয়ে ঘি খাবার চেষ্টা করছে। ফলাফল মাত্র 1 বছরে ইউনূস সরকার দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 3,28,249 কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাস রেকর্ড। এর আগে বাংলাদেশের কোনো সরকার 1 বছরে এত টাকা ঋণ নেয়নি। তাই এখন প্রশ্ন চলে আসে, নিজেদের লক্ষ্য অর্জনের দিকে না এগিয়ে সরকার কেন এসব আবোল তাবোল কাজে জড়িয়ে গেল? আসলে এখানে দুটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর প্রথমটি হচ্ছে সরকারের ভেতরে সরকার। দেখুন, এটি এখন দিনের মতো পরিষ্কার যে এই ইউনূস সরকারের ভেতরে আরও একটি সরকার আছে যারাই পেছন থেকে সব কলকাঠি নাড়ে। এরা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। আর এরাই সংস্কার চায়নি, এরা শুধু চেয়েছে নিজেদের আখের গোছাতে। যেমন সরকার থেকে যখন দুদকের সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তখন এর বিরোধিতা করে খোদ সরকারের 7 উপদেষ্টা। এই 7 উপদেষ্টার বাধার কারণেই দুদকের সংস্কার সম্ভব হয়নি। এরা কেন বাধা দিয়েছে বোঝেন না? লাখ লাখ কোটি টাকার কেনাকাটা হচ্ছে, এর ছিটে ফোটাও যদি এদিক ওদিক পড়ে নিজে তো নিজে 7 পুরুষও বসে খেতে পারবে। আর এটা শুধু দুদকের ক্ষেত্রে না, প্রত্যেকটি ক্ষেত্রেই হয়েছে। প্রত্যেকটি সংস্কারে এরা বাধা দিয়েছে। কারণ সংস্কার যদি হয়ে যায় তাহলে সবার আগে তো এরাই ধরা খাবে। এরপর আসা যাক দ্বিতীয় কারণে, আর সেটি হচ্ছে আমলাদের অসহযোগিতা। গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি ভয় ছিল এই আমলারা, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ঘি এরাই খেয়েছে, এরাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কিন্তু সমস্যা হচ্ছে সময় যত গেছে ধীরে ধীরে আমলারা বুঝতে পেরেছে বর্তমানে যারা এসেছে তারাও আগের রাজনৈতিক সরকারের মতোই দুর্নীতিবাজ। তাই আমলারা তাদের পেয়ে বসে এবং উপদেষ্টাদের মতোই আখের গুছিয়ে নিতে শুরু করে। আর যারা একটু সৎ ছিল, সংস্কারের চেষ্টা করেছে, তাদের আমলারা পাত্তাই দেয়নি। ভুলভাল বুঝিয়ে নিজের আখেরই শুধু গুছিয়ে নিয়েছে। তাই সংস্কারের স হয়নি, উন্নয়নের উ হয়নি, বিচারের বিউ হয়নি। উল্টো পথে হেঁটেছে বাংলাদেশ। তাই ইউনূস ম্যাজিক, যার উপর বাংলাদেশের জনগণ ভরসা করেছিল, তা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। সেই ইউনূস ম্যাজিক ফিকে হতে হতে এখন হয়ে গেছে নুনুস ম্যাজিক, যা এখন ট্রোল হয়। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।